1124 খ্রিস্টাব্দ, বেনারস। আজ শরীর কেমন আছে মাসুদি সাহেব? অনেক বেহতর আছি আপনার যত্নে পণ্ডিত জি। আপনি না থাকলে যে কি হতো আমার, আল্লাহ আর আপনার কিষান জি জানে। তারাই যখন জানেন বলছেন, তখন এখানেও আমার স্থান নিমিত্ত মাত্র। সবই তাঁদেরই ইচ্ছে, না হলে আপনার জাহাজি বা এই ঘাটে ভিড়বে কেন? আর আমার সাথে আপনার লোকের দেখা হবেই বা কেন? তবুও পণ্ডিত জি, আমি অন্য জাতের, অন্য জায়গার মানুষ। তারপরেও আপনি যেভাবে আমার সেবা করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ না দিলে যে অকৃতজ্ঞ হয়ে রয়ে যেতে হবে সারা জীবন। বিবেকের এত ভার তো বইতে পারবো না। আপনি ভুলে যাচ্ছেন মাসুদি সাহেব, আমাদের দেশের সবচেয়ে বড় ধর্ম অতিথির সেবার মধ্যে রয়েছে। আর পুজো আচ্ছা করলেও কবিরাজি করা আমাদের বংশের পরম্পরা। তাই আমি একজন বৈদ্য এবং মানুষ হওয়ার ধর্ম পালন করছি শুধু, যেখানে জাত পাত ধর্ম বিধর্ম বলে কিছুই হয় না। আপনি বিশ্রাম করুন, আমি পরে আসছি আবার, কেমন? আসুন পণ্ডিত জি। 2 মাস পর। এখন আপনি মোটামুটি ভাবেই সুস্থ হয়ে উঠেছেন, চাইলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারেন। তবে আপাতত ভিন মুলুকে কাজে যাওয়া একদম চলবে না। অন্তত 6টি মাস ঠিক করে খাওয়া দাওয়া করা এবং পর্যাপ্ত বিশ্রামের ভীষণ প্রয়োজন। এটা কি করে হয় পণ্ডিত জি? আমি 3 মাস এখানে রয়েছি। আপনি যেভাবে বললেন সেভাবে চললে তো কাজের ক্ষতি হবে। আপনার এখানে পৌঁছানোর দিনটার কথা মনে আছে। গায়ে ধুমচর, পেটে অসহ্য যন্ত্রণা। আপনার বৈদ্যের দেওয়া ওষুধ খাওয়ার পরেও শরীরের হাল ফেরেনি। আপনার যে রোগ হয়েছে, সঠিক পথ্য আর বিশ্রাম ছাড়া তা সম্পূর্ণ সুস্থ হবে না। শরীর সেরে উঠলে আবার কাজ করতে পারবেন, কিন্তু আবার শরীর অসুস্থ হলে কাজ কি হবে আদৌ? ঠিক বলেছেন পণ্ডিত জি। তবে যাওয়ার আগে আমার একটা ইচ্ছে ছিল, ও অনুরোধও বলতে পারেন। বলুন, কি ইচ্ছে? সম্ভব হলে অবশ্যই পূরণ করতে চেষ্টা করব। আপনি তো এতদিনে জেনেই গেছেন আমরা কত পুরনো মুসলিম এক জনগোষ্ঠীর মানুষ। এই বাণিজ্য একদিনে এত বড় হয়নি। আজ আমার কাঁধেই পূর্বপুরুষদের রেখে যাওয়া ব্যবসার ভার পড়েছে। সেই জন্য শুধু ভারতের মধ্যে নয়, বহু বিদেশের জায়গাতেও আমার যাতায়াত। এবার আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। সেখানকার বণিক প্রাধান্যের জন্য নিয়েছিলাম আমার পৈতৃক কিছু সম্পদ, কারণ তিনি শুধু আমার বাণিজ্যের অংশীদারই নন, আমার অন্যতম প্রিয় বন্ধুও বটে। তবে সেখানে পৌঁছানোর আগে যে জটিল রোগ আমার জীবন শক্তি প্রায় ক্ষীণ করে এনেছিল, আপনি সেখান থেকে এক নবজীবন দান করেছেন আমাকে। সেই দানের কোনো প্রতিদান হয় না, আর তবুও ধরুন আপনাকে কিছু দিতে চাইলাম আমি, আপনি কি আমাকে ফিরিয়ে দেবেন? দেখুন মাসুদি সাহেব, যা করেছি তা আমার ধর্ম, আমার কর্ম। আলাদা করে আমি কিছুই করিনি। আমার ঈশ্বর আমাকে যে কাজ দিয়েছেন, আমি সেইটুকুই সম্পূর্ণ করবার চেষ্টা করেছি। তার পরিবর্তে আমি কিছু নিতে পারবো না। আমাকে দয়া করে অনুরোধ করবেন না, আমি রাখতে পারবো না। ক্ষমা করবেন আমায়। আচ্ছা বেশ, আপনাকে কিছু নিতে হবে না, কিন্তু যে ঈশ্বর আপনাকে আমার জীবন বাঁচাতে আমার কাছে পৌঁছে দিয়েছিলেন, তাকেও কিছু দেওয়ার অধিকার আমার নেই? নাকি ভিন ধর্মী বলে ফিরিয়ে দেবেন? আমি নিচেরটুকু বলতে পারি মাসুদি সাহেব,
তার যদি আপনার হাত থেকে কিছু নেওয়ার ইচ্ছা থাকে, সেখানে বাধা দেওয়ার আমি কে? তবে তাই হোক, আপনার মধ্যে দিয়ে হলেও তো তার আশীর্বাদ আমি পেয়েছি। তিনি আমাকে নতুন জীবন দিয়েছেন, তাই আমার জীবনের অন্যতম প্রিয় কিছু জিনিস দিয়ে আমিও সাজিয়ে দিয়ে যাব তাকে। আপনি ব্যবস্থা করুন। আমি যাওয়ার আগে আমার ছোট্ট উপহারে সেজে ওঠা তার মুখখানি দেখে যেতে চাই। দুই জীবনদাতার কাছেই আমার অসীম ঋণ। আপনি তো কৃতজ্ঞতাটুকুও জানানোর সুযোগ দিলেন না। দেখি তিনি আমার এই উপহারটুকু গ্রহণ করেন কি না। হ্যালো, কি খবর? জিনিসটা পেয়েছো? কবে পৌঁছবে আমার কাছে জিনিসটা? স্যার স্যার গন্ডগোল হয়ে গেছে, একটা বিশাল বড় গন্ডগোল। কি হয়েছে? এভাবে ফিস ফিস করে কথা বলছো কেন? স্যার মূর্তিটা যে বদলানো হয়েছে না, ওরা ধরে ফেলেছে। দোকানে এসেছে ওরা। আমি স্যার আগে জানতে পেলেই পালিয়ে এসেছি। হোয়াট ননসেন্স! তুমি তো বলেছিলে পুরুষ ছেলেটা নাকি কিছু বুঝতে পারেনি। তাহলে তাহলে এরকম হলো কি করে? নন্দ, আমার সাথে কোনো গেম খেলার চেষ্টা করবে না, ফল কিন্তু ভালো হবে না। হ্যাঁ স্যার আমার ঘাড়ে কটা মাথা যে এরকম করার কথা ভাববো। পুরুত ছেলেটা তো বোকাশোকা। আমি ছেড়ে ব্রেন ওয়াশ করেছিলাম, কিন্তু যেদিন মালটা নিয়ে আসবো ভেবেছিলাম, সেদিনই ওই বাড়ির ছেলে তার কয়েকটা বন্ধু নিয়ে এসে হাজির। ভাবলাম ওরা গেলে বরং নিয়ে আসবো, তার মাঝে এই কাণ্ড। এতদিন ওই মূর্তি ওই বাড়িতে পড়ে আছে, কেউ কোনো খবর নেয়নি, আর আজ হঠাৎ করে মূর্তি নিয়ে কৌতূহল জাগলো কি করে? গাধা ভাবছো নাকি আমাকে? হ্যাঁ, যে যা হোক কিছু একটা বুঝিয়ে দেবে? বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কথা বলছি। আরে ওই বাড়ির ছেলে নয় স্যার, তার কোন বন্ধু ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে, সে নাকি ধরেছে। আপাতত আমার বাইরে থাকা ঠিক হবে না, সিম কার্ডে এক্ষুনি ফেলে দেবো। নতুন নম্বর জোগাড় করে ফোন করছি আপনাকে। না, এখন বিষয়টা ঠান্ডা না হওয়া পর্যন্ত কোনোভাবেই আর আমার সাথে যোগাযোগ করবে না। নম্বরটা মেসেজ করে রেখো এই নম্বরে, পরে আমি যোগাযোগ করে নেব। শুধু মনে রেখো, যা বললে তা বাদ দিয়ে অন্য কোনো গল্প যদি শুনতে পাই তাহলে। বলে বাবা দিব্যি স্যার, আমি মিথ্যে কথা বলছি না স্যার। কিভাবে যে পালিয়ে এসেছি সে শুধু আমিই জানি। ফোন রাখো এখন, সময় হলে আমিই ফোন করে নেব। আন্ডারগ্রাউন্ড হয়ে যাও কিছুদিনের জন্য, বাকিটা আমি দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখছি স্যার। এবার থেকে একটা নয়, দুটো গল্প নিয়ে ফিরছি আমরা ফিকশন হাটে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মার্চ থেকে প্রতি মঙ্গল এবং শুক্রবার ঠিক রাত ৮টায় আসবে একটা নতুন গল্প আপনাদের সামনে। ছুটি কাটাতে এবং পুজোর আনন্দ অনুভব করার জন্য শ্রী এবং তার বন্ধুরা এসে পড়ে স্যামের বেনারসের বাড়িতে। আর এসেই সম্মুখীন হয় এক রহস্যে। ব্রজবিহারী নয়নমণি তো শ্রী উদ্ধার করে ফেলে, শুধু বুঝতে পারে না ওই বাড়ির মালকিন কাননবালা দেবীকে, যিনি আজ নিজে ইতিহাস হয়ে গেছেন, তবুও রেখে গেছেন এক ধাঁধা, কিছু সংকেত। শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন, লেখিকা শুভ্রা রায়ের কলমে সংকেত রহস্য। সতেরোশো ১৭৪৫ খ্রিস্টাব্দ, বেনারস। মা, দিনক্ষণ তো সব ঠিক হয়ে গেছে, পুজোর জোগাড়ে কাজও চলছে, তবে বড় চিন্তা বাড়ছে মা। দিনকাল যেন ক্রমশ আরো বিপদগ্রস্ত হয়ে পড়ছে। কখন যে কে কোন দিক থেকে ঝাঁপিয়ে পড়বে তার ঠিক নেই। যার জিনিস
তাঁর হাতে সঁপে না দেওয়া পর্যন্ত যেন শান্তি নেই আমার। ঠাকুরমশাই, আপনি তো বলেন এ পৃথিবীর একটি পাতাও নড়ে তারই ইচ্ছেতে। সেই কোন যুগে এক বিদেশি ভিন্নধর্মী মানুষের হাত থেকে ভালোবাসার উপহার যেভাবে তিনি নিয়েছিলেন, যেভাবে এতগুলো দিন আপনার পূর্বপুরুষদের হাত দিয়ে তাদের রক্ষা করেছেন, আজও সব ভার তার উপরই ছেড়ে দেন না? তাঁর উপর ভরসা আছে বলেই তো কিছুটা নিশ্চিন্তে রয়েছি মা। না হলে বর্গী, সাদা চামড়ার সাহেব সহ কম লোক তো আর বাংলার দিকে লোভী চোখ মেলে তাকিয়ে নেই। আর এখানকার চোর ডাকাতি বা কি কম পড়েছে? নিজের জন্য ভাবি না মা, কিন্তু ও জিনিস তো আমার পূর্বপুরুষ নেননি। ও সব ওনার জিনিস, ওনার উপহার। আমরা প্রহরী মাত্র। প্রাণ থাকতে শুধু যেন সেই কর্তব্যচ্যুতি না ঘটে, আর কিছু চাই না মা। কিচ্ছু চিন্তা করবেন না আপনি। আর তো মাত্র কয়েকটা দিন, যার জিনিস তার সাথেই কালচক্রে ঘুমিয়ে পড়বে। যদি কখনো তেমন কোনো যোগ্য মানুষ আসে, সেই হয়তো সেদিন আপনার আমার দায়িত্ব, ভক্তি, ভালোবাসা, নিষ্ঠা সমস্ত কিছুকে আবার সামলে নেওয়ার ভার নেবে। ঘুম থেকে জাগিয়ে তুলবে রাজার রাজাকে। আর সেই কটা দিন সমস্ত কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব না হয় চৌধুরী বাড়ির ওনার এই মেয়েই নিল। তাই হোক মা, তাই হোক। বড় নিশ্চিন্ত হলাম। দেখে নেবেন মা, যেদিন তিনি ঘুম থেকে জেগে উঠবেন, সেদিন হারিয়ে ফেলেও কাননবালা দেবীকে চিনবে আরো অনেক মানুষ। দেখে নেবেন মা, দেখে নেবেন, দেখে নেবেন। সংকেত না দাদা, ওই যেটা বললি সেটা আরেকবার বলতো। ব্রহ্মা যেথায় ঘুমায় চাদর মুড়ে, সেথায় রাখা সমাপ্তির চাবি। পাষাণ হয়ে রাজার রাজা জাগে, তার কাছেতে হাজার মানিক পাবি। 3 পা পরে পদ্মধিকি, তার নিচেতে ডুব দিয়ে যেই যাবি, খুলবে দুয়ার সঠিক মানুষ এলে, আমার রক্ত শেষ দরজার চাবি। সে তো শুনলাম, কিন্তু মাথামুন্ডু কিছুই বুঝলাম না। এটা কি? এটা দিয়ে কী বা হবে? আমরা এসব পাজলের উত্তর খুঁজে পাবো বলে মনে হয়? শুনো হে পথিক বর, তিষ্ঠ ক্ষণকাল, এরই মাঝে পথ আছে, যেতা প্রহরী মহাকাল। এই মাথা এমনিতেই ঘেটে দই ছেড়ে ঘোল হয়ে গেছে, তার ওপর তুই মা এসব ভিনগ্রহী ভাষায় কথা বলিস না প্লিজ। আমরা তোর মতন মিউজিয়ামে রাখা পাবলিক তো নই। কিছু বুঝলে একটু সহজ করে বুঝিয়ে বলবি। বলবো বলবো, অবশ্যই বলবো। বলবো বলেই তো এখানে সবাইকে বসিয়ে রেখেছি, যাতে আমি ভুল করলে তোরা কিছুটা হলেও গাইড করতে পারিস। এই পুরো বিষয়টার সাথে বড় মা মানে কাননবালা দেবী জড়িয়ে আছেন, তাই না? শুরুর সপ্তকতে হয়তো ছিলেন না, তবে শেষের সপ্তাহ জুড়ে যে ছিলেন সেটা নিয়ে কোনো ডাউট থাকে না। শোন স্যাম, রাজুদার পুজো হলে একবার এখানে আসতে বল। একবার কাননবালা দেবীর ঘরে যেতে হবে। কিছু আছে কিনা কিংবা কিছু পাবো কিনা জানি না, কারণ প্রায় 200 বছর হতে চলল, আর আমি ছাড়া কেউ কিচ্ছু জানে না এই বিষয়ে। সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায় না। তাই রাজুদার সাথে একবার কথা বলতে হবে, এবং অবশ্যই রাজুদাকে সাথেও রাখতে হবে। কারণ মাথায় রাখিস, যা কিছু মিলবে এসবের পথে, সেখানে যতটা কাননবালা দেবী জড়িয়ে আছেন, ততটাই জড়িয়ে আছে রাজুদার ফ্যামিলি। তাই ওর থাকাটা ভীষণ প্রয়োজন। গট ইট। আমি একবার বাবাকেও ফোন করি, যদি একবার আসতে পারে। বলা তো যায় না কি থেকে কি হয়।
আমরা সবটা হ্যান্ডেল নাও করতে পারি। বাবা কালকেই আসবে বলছিল, আমি বারণ করলাম। কিন্তু এখন গোপালের মূর্তি পেয়ে যাওয়ার পরও মনে হচ্ছে বাবার আশাটা খুব ইম্পর্ট্যান্ট। সবচেয়ে বড় কথা, আর কিছু পাওয়া যাক বা নাই যাক, যে মূর্তিটা পাওয়া গেছে সেটাও কিছু কম মূল্যবান নয়। তার সুরক্ষার ব্যাপারটাও তো দেখতে হবে। রাজুদার মতো এটা তো আমাদেরও ফ্যামিলির একটা ভীষণ বড় ঘটনা। আঙ্কেলের এসে যাওয়াটা সত্যি দরকার। যদি সত্যি কিছু পাই সেক্ষেত্রে আঙ্কেলের হেল্প আমাদের ভীষণ দরকার হবে। তুই ওনাকে আসতে বল, আর রাজুদার পুজো হলেও আসতে বল একবার। তার আগে আমারও একটা ছোট্ট কাজ আছে, সেটা সেরে নি। তুই যা। হ্যাঁ, যাচ্ছি। সুরজের ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে মিস্টার ভট্টাচার্যের নাম দেখে সুরজ বলে, কি ব্যাপার স্যার, সকাল সকাল? বলুন, কি হেল্প করতে পারি আপনাকে? একটা জিনিস আমার লাগবে। একজনকে কাজটা দিয়েছিলাম, কিন্তু সহজ জিনিসটা ঘেটে আপাতত সে জটিল করে দিয়েছে। কয়েকদিন কোনো মুভমেন্টের দরকার নেই, তবে তারপর কাজটা তোমাকে করে দিতে হবে সুরজ। বুঝলাম স্যার, হয়ে যাবে। জিনিসটা কি স্যার? অনেক পুরনো অ্যান্টিক বুঝি? ইয়েস সুরজ, ইয়েস, ইটস আ জিম। রাজা সুরজ, এত পুরনো জিনিস অন্তত এখনকার দিনে মিউজিয়াম ছাড়া পার্সোনাল কালেকশনে আর কারণ নেই। এটা পেলে শুধু আমার কালেকশন পারবে তাই নয়, এটা আমার। হঠাৎ চুপ করে গেলেন মিস্টার ভট্টাচার্য। ওনার কথার রেস্ট টেনে সুরজ জিজ্ঞাসা করল, স্যার একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, করো না। আপনি হাতে ধরে কাজ শিখিয়েছেন, এত বছর আপনার কাছে কাজ করছি, আপনাকে এরকম অ্যাগ্রেসিভ ইমোশনাল হতে কখনো দেখিনি। অ্যান্টিক নিয়ে আপনার পাগলামির কথা আমি জানি স্যার, তবে এটা যেন মনে হচ্ছে শুধু অ্যান্টিক নয়। ইউ আর কারেক্ট সুরজ, ইউ নো মি আ লিটল বেটার আই নো। সত্যি কথা বলতে, এটা শুধুমাত্র কোনো অ্যান্টিক পিস নয়, এটার সাথে আমার জীবনের একটা সুতোও জড়িয়ে আছে কোথাও। ঠিক বুঝলাম না স্যার। বুঝে যাবে, সময় হলে আগে জিনিসটা উদ্ধার করে আনি, তারপর তোমাকে অবশ্যই বলবো। লিটল থিংস, একটা ছোট্ট জিনিস কিভাবে ইতিহাস বদলে দিতে পারে, কিভাবে জীবনের গল্প বদলে দিতে পারে। আজ রাখছি, খুব তাড়াতাড়ি জানাচ্ছি কি করতে হবে। ওকে স্যার। পুজো সেরে আবার ডাইনিংয়ে স্যামেদের সাথে বসেছিল রাজু। ওর মুখোমুখি একটা চেয়ারে বসে শ্রী শান্ত গলায় কিছু প্রশ্ন করছিল রাজুকে, আর রাজু চেষ্টা করে যাচ্ছিল স্মৃতিহাত্রে যতটা সম্ভব ঠিক করে উত্তরগুলো দেবার। রাজুদা, তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। তুমি ঠান্ডা মাথায় ভেবে চিনতে বলো তো, এই ঠাকুর বা কাননবালা দেবীর বিষয়ে তুমি কি কি জানো? কি শুনেছ তোমার বাবা, ঠাকুরদা বা তোমাদের বাড়ির অন্য যে কোনো মানুষের মুখ থেকে? তোমার এভরি সিঙ্গেল ওয়ার্ডও ভীষণভাবে হেল্প করবে আমাদের, কারণ পিছনের গল্পটা কিছু না জানলে এই ধাঁধার উত্তর মিলবে না। তাই মাথা ঠান্ডা রেখে যা যা জানো আমাকে বলো। আচ্ছা দিদিমণি, যতটা আমার জানা আছে আমি পুরোটাই বলার চেষ্টা করব। তাহলে শুরু থেকেই শুরু করো রাজুদা। আবারও বলছি, যা জানো, যতটুকু জানো সব বলবে, কিচ্ছু বাদ দেওয়ার দরকার নেই। তোমার কাছে অপ্রয়োজনীয় মনে হলেও সেটা বাদ দেওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে গোড়া থেকেই শুরু করি, অন্তত আমি যতটা জানি আর কি। কয়েক সেকেন্ড চুপ করে চোখ বন্ধ করে যেন গোটাটাই একবার নিজের ভেতর সাজিয়ে নিল রাজু। তারপর বলতে শুরু করলো ধীরে ধীরে। আমি যতটুকু জানি ততটুকুই বলছি। আমাদের যদি একদম আদি পুরুষ বলেন, তার জন্মস্থান এখানেই। পরবর্তী সময় বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে গেছে, কখনো কাজের তাগিদে, কখনো বা নিজের ইচ্ছায়। তবে এই ভট্টাচার্য বংশের, অর্থাৎ আমি যার বংশজাত, সেই দয়ারাম পণ্ডিতের কোনো ছেলে ছিল না।
এখানকার ঠাকুরের নিত্য সেবার ভার যেমন তিনি নিয়েছিলেন, তেমনই বড় মা অর্থাৎ কাননবালা দেবী নিয়েছিলেন তার পরিবারের সমস্ত ভার। শুনেছি তার এক ভাইও ছিল, কিন্তু তাদের কোনো খবর আজ অবধি আমাদের কাছে আসেনি। কোনো এক অজ্ঞাত কারণে তিনি বারাণসী ছেড়ে চলে যান, ফলে তাদের সাথে আমাদের আর কোনো যোগাযোগও থাকে না। দয়ারামের যে মেয়ে ছিল, নিজের মেয়ের মতোই করে ধুমধাম করে বিয়ে দিয়েছিলেন বড় মা। তবে অত সুখ হয়তো সহ্য হয়নি তার। একটি পুত্র সন্তান জন্ম দিয়ে সংসার করার বছর তিনেকের মধ্যেই এই ইহজগৎ ত্যাগ করেন তিনি। তার স্বামী দ্বিতীয় বিবাহ করতে উদ্যোগী হলে নাতিকে নিজের কাছে নিয়ে আসেন তিনি। কোনো এক কারণবশত তাদের উপাধিও ভট্টাচার্যই ছিল, তাই পদবি নিয়ে কোনো বিভ্রান্ত হতে হয়নি কোনোদিনও। দয়ারামের সেই একমাত্র নাতির উত্তরাধিকারী আমরা, এবং ঠাকুরের সেবা করার জন্য আজও প্রতিজ্ঞাবদ্ধ। এবার আসি তারও কিছু আগের কথায়। শুনেছি দয়ারামেরও পূর্বপুরুষ ছিলেন একাধারে পণ্ডিত, একাধারে জ্যোতিষী এবং তৎকালীন আয়ুর্বেদ শাস্ত্রে ভীষণ রকম দক্ষ। রোগী দেখে রোগ বলে দেওয়ার ক্ষমতা ছিল তাদের। আমার ঠাকুরদা বলতেন তেমনই কোনো এক পূর্বপুরুষ নাকি কেরলের দিকে থাকা একজন বণিকের জীবন বাঁচিয়েছিলেন চিকিৎসা ও সেবা করে। নীল ব্রাহ্মণ প্রতিদানে কিছু না নিলেও তার ইষ্ট দেবতার জন্য তিনি নাকি বিশেষ কিছু উপহার রেখে গেছিলেন। তা নিয়েও বিশদে কিছু জানি না আমি, কিংবা বিপদ হতে পারে ভেবে কেউ তার খোঁজ খবর রেখে জানানোনি কোথাও। আমাদের ইষ্ট দেবতা হলেন রাধাকৃষ্ণ। শুনেছি বড় মা আসার পর আমাদের ছোট্ট কুঠিরের সাথে সাথেই মায়ের ঠাকুরের সেবার ভার পড়ে দয়ারাম ঠাকুরের ওপর। তারপর থেকেই প্রতি প্রজন্মের একজনকে অন্তত এখানে সেবায়ত রূপে থেকে যেতেই হয় আর কি। যেমন আমি রয়েছি। বিশেষ কোনো অমূল্য জিনিসের কথা কোনোদিনও শুনিনি, তবে এখানে নিত্য পুজোর বিষয় নিয়ে কোনো অন্যতা হওয়ার জো নেই আমাদের বংশে। এর অন্যতা হলেই বড় মায়ের দান করা জমি বাড়ি তো যাবেই, সাথে হয়তো আমার মাথার ওপরে নেমে আসবে পূর্বপুরুষদের অভিশাপ। সব নষ্ট হয়ে যাবে, তখন সমূলে নির্বংশ হবে আমাদের পুরো পরিবার। বুঝলাম, কিন্তু একটা কথা বলো তো, তুমি কখনো কোথাও কোনো দুর্মূল্য জিনিসের কথা শোনোনি যেটার জন্য কেউ এত বড় ঝুঁকি নিতে পারে? কারণ স্যাম আর তোমরা ছাড়া তো এটা নিয়ে আর কারো জানার কথা নয়। সত্যি বলছি দিদিমণি, এর বেশি কিছুই জানি না আমি। তবে আমার ঠাকুরদার এক ভাই ছিল, পণ্ডিত মানুষ ছিলেন, বিয়ে তা করেননি। বিস্তর পড়াশুনো করতেন সারাদিন ধরে। এই বয়সে মাথাটা বিগড়ে যায় একটু। বলতেন এই পৃথিবীর চোখের মণি যিনি, তার চোখের আস্ত মনির অধিষ্ঠান। লোভে নয়, ভক্তি দিয়ে দেখলে সে চোখে সাগরের অমূল্য রতন মেলে। তখন বুঝলাম না, আজ বুঝলাম কিসের কথা বলতেন তিনি। এর বেশি তো আর কিছুই জানি না। কিন্তু একটা জিনিস, এই যে আমাদের ওপর পুজোর দায়িত্ব না দিলে অভিশাপ নেমে আসবে, কতটা ভুল নয়। এ বাড়িতে যে পুজো করে তার সব কিছুই এ বাড়ির দয়াতেই চলে। আর এখানকার ঠাকুর সেই কবে থেকে আমাদের হাতে সেবা নিচ্ছেন। কোনো কিছুর লোভে তাকে ছেড়ে গেলে কি আর সত্যি মঙ্গলের কিছু হতে পারে? এই বলো না দিদিমণি। ঠিক বলেছ রাজুদা, দরকার হলে আরও কিছু জিনিস জেনে নেবো তোমার থেকে। এখন আসতে পারো। আচ্ছা, ওই তোমার ছোট দাদু বেঁচে আছেন? আছেন বটে, তবে প্রায় উন্মাদ, কথা বলার অবস্থাতে নেই। ওই ভুলভাল বলেন আর কি। কখন যে কোন ভুল বড় বড় ঠিক করে দেয় বুঝবে না রাজুদা। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখলাম, খুব দরকার পড়লে একবার হয়তো ওনার সাথে কথা বলতে হতে পারে আমাদের। যে তোমার অসুবিধা না থাকলে আমারও কোনো সমস্যা নেই। তুমি বললেই আমি নিয়ে যাব। এখানে তো আর আনতে পারবো না তাকে। সে ঠিক আছে, আমি যাব। এখন আর কিছু জিজ্ঞেস করার নেই আমার। তাহলে এখন আসি দিদিমণি, সন্ধেবেলায় আবার আসবো, কেমন? আচ্ছা, এসো। রাজু চলে যায়। স্যাম শ্রীকে জিজ্ঞাসা করে, কিছু বুঝলি? সবটা হয়তো পারিনি, তবে কয়েকটা সুতো জুড়তে পারলেই বুঝে যাব বোধ হয়।
আচ্ছা, এটা বলতো আঙ্কেল কটা নাগাদ পৌঁছবেন? খুব দেরি হলেও কাল সকালের মধ্যে পৌঁছে যাবে। কেন, বাবার এখানে কি কাজ? সেটা যদি তোরা বুঝতিস তাহলে হয়েই যেত। যে গাছের শিকড় হাজার হাজার বছরের পুরনো, তার সম্পর্কে কিছু জানতে অন্তত একটা পুরনো ডাল দরকার। আর সত্যি বলতে আগে পরিস্থিতি কি থাকবে তা তো জানি না, কি কি দরকার হবে তাও জানি না। তাই আঙ্কেলের থাকাটা খুব দরকার। কারণ হয় নন্দ কোনো সাধারণ চোর নয়, না হলে যে মূর্তির কথা স্যামরা জানে না সেটাও জানলো কি করে? নয়তো ওর পেছনে এমন কোনো মাথা আছে যে ইতিহাসও জানে আর অ্যান্টিকও চেনে। আর সে যে খুব সাধারণ কেউ হবে না সেটা নিয়ে অ্যাটলিস্ট আমার মনে কোনো ডাউট নেই। শুধু সেই মূর্তির খবর পেল কি করে সেটাই জানতে ইচ্ছে করছে। এখানে তো মিস্ট্রি কন্টিনিউ ভাবে সৃষ্টি হয়েই যাচ্ছে, সলভ হবে কখন? এই শ্রী, ওই পুঁথি মানে ওই লাল ডায়েরিটার মতো যে জিনিসটা, মানে ওখান থেকে আর কিছু উদ্ধার করতে পারলি নাকি? ওহো, এরকম সাসপেন্স আর কতক্ষণ থাকবো বলতো? আচ্ছা, সত্যি কি কোনো গুপ্তধন রয়েছে, নাকি আমরা এমনি মরিচিকার পেছনে ছুটছি বলতো? দেখা যাবে কিছু পাওয়াও গেল না, আর আমাদের ছুটিটাও মাঠে মারা গেল। थोड़ा सा तो इंतजार कर मेरे दोस्त, वक्त आने पे पता चलेगा ख्वाब था या हकीकत। আবার হেয়াল স্ত্রী, তুই সোজা সহজ সরল মানুষের মাথার উপযুক্ত কথা বলতে পারিস না? খানিকটা সৌমকে স্কিপ করেই হঠাৎ শ্রী শ্যামের দিকে তাকিয়ে বলে, আচ্ছা স্যাম, এখানে আশেপাশে কোনো পুরনো লাইব্রেরি আছে? খুব কাছে তো নেই, তবে কিছু লাইব্রেরি অবশ্যই আছে। কেন, এখন লাইব্রেরিতে গিয়ে কি পড়াশোনা করতে বসবি? সে তো করতেই হবে, তবে পরে। তুই শুধু আমার একটা কাজ কর। কাননবালা দেবী যে সময় এখানে ছিলেন সেই সময় এখানে লাইব্রেরি বা কোনো জায়গা যেখানে পুঁথি বই ইত্যাদি রাখা হতো তেমন কিছু এখনও রয়েছে কি না একটু তাড়াতাড়ি খোঁজ নে প্লিজ। ঢিলেমি করিস না, আমার জানাটা দরকার অ্যাজ সুন অ্যাজ পসিবল। কিছু ডিকোড করতে পেরেছিস নাকি রে? ঠিক বুঝতে পারছি না, তবে বোঝার জন্যই ওই খবরটা আমার লাগবে। একটা বিরাট বড় বাড়িতে গাড়িটা ঢুকতেই দরজা বন্ধ করে দিল দারোয়ান। গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকে পড়লেন দামি স্যুট জুতো পরা এক ভদ্রলোক। চেহারা দেখেই বোঝা যায় শিক্ষা এবং সমৃদ্ধি দুটোই ভদ্রলোকের কাছে একটু বেশিই রয়েছে। বাড়ি ঢুকে সোজা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা সাদা পাজামা পাঞ্জাবি পরে ভদ্রলোক এগুলেন পাশের একটা ঘরের দিকে। একটি বিশেষ বায়োমেট্রিক লক ওপেন করে ঢুকে পড়লেন বিশাল মাঠের মতো একটি রুমে, যার ভেতরে নানা ধরনের সেলফে যত্ন করে রাখা রয়েছে নানান দুর্মূল্য জিনিস। চেনার চোখ থাকলেই বোঝা যায় শুধু অর্থনৈতিকভাবেই মূল্যবান নয়, এখানকার বেশিরভাগ জিনিসের ঐতিহাসিক মূল্যও যথেষ্টই বেশি। বলা যেতে পারে বেশ কিছু জিনিস যে এখনো পৃথিবীতে রয়েছে তাই অনেকেই জানেন না। এটা ভদ্রলোকের পার্সোনাল কালেকশন। বিশেষভাবে সুরক্ষিত করে তৈরি করা হয়েছে রুমটি, যাতে সহজে কেউ এখানে ঢুকতে না পারে। কয়েকটি জিনিস দেখে একটি ড্রয়ার থেকে একটি ফাইল নিয়ে একটা চেয়ারে গিয়ে বসলেন ভদ্রলোক। কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে শরীরটা ছেড়ে দিলেন চেয়ারের ওপর। তারপর আবার চেয়ার থেকে উঠে হাতের ফাইলে মনোনিবেশ করলেন। ফাইল খুলতেই পরপর কয়েকটা ম্যাপ, কিছু তথ্যবহুল পৃষ্ঠা এবং সবশেষে একটি বংশতালিকা রয়েছে তাতে। ভদ্রলোক তাকিয়ে রইলেন কাগজগুলির দিকে, যেন কি এক অমোঘ টানে তার চোখ আটকে রয়ে গেছে পাতাগুলির উপর, যেন ওই পাতাগুলির উপরেই নির্ভর করে আছে তার অতীত, বর্তমান,
ভবিষ্যৎ। পাতাগুলির মন দিয়ে দেখে অবশেষে এসে দাঁড়ালেন সেই বংশতালিকার কাছে। পণ্ডিত রঘুরামের 2 পুত্র ছিল, দয়ারাম ও রাজারাম। বংশ পরম্পরা মেনে দয়ারাম শাস্ত্রচর্চা এবং কবিরাজি বিদ্যায় মনোনিবেশ করে, আর রাজারাম ততোধিক বুদ্ধিমান হওয়া সত্ত্বেও খানিক ভিন্নধর্মী মানসিকতার মানুষ ছিলেন। বিভিন্ন জায়গা ঘুরে দেখার ইচ্ছে তার মধ্যে প্রবল রূপে থাকায় বেশ অল্প বয়সেই গৃহত্যাগ করেন তিনি। শাস্ত্র আয়ুর্বেদ জ্ঞান তো ছিলই, তার সাথে ক্রমাগতভাবে যুক্ত হতে থাকে ইতিহাস, ভৌগোলিক জ্ঞান, নানান বৈজ্ঞানিক বিষয় এবং সাহিত্য। গৃহত্যাগের পর নানান জায়গায় ঘুরে বেরিয়ে একসময় ব্যবসার কাজে হাত দেন তিনি। ব্রাহ্মণ বাড়ির ছেলে হলেও মা লক্ষ্মী তার সহায় ছিলেন, ফলে তার ফিরে তাকাতে হয়নি। পরবর্তী সময়ে তার উত্তরপুরুষেরা সেই ব্যবসা বহরে আরও বাড়িয়ে তোলেন, কিন্তু সাথে সাথে হারিয়ে যায় ভট্টাচার্য পরিবারের সাথে সম্পর্ক আর সেই অতীত গৌরব এবং মর্যাদার স্বীকৃতি। ব্রাহ্মণ ঘরের ছেলে এমন জীবন মেনে নিতে পারেননি রঘুরাম, তাই ত্যায্যপুত্র করেন তিনি তাকে। সেই দুঃখ সব পেয়েও আমৃত্যু বয়ে গেছেন রাজারাম। তবে শুধু সম্পত্তি নয়, তার সাথে অপরিসীম মেধাও তিনি উত্তরাধিকার সূত্রে দিয়ে গেছেন তার পরবর্তী প্রজন্মকে। তার সেই জ্ঞান পরিবারের ইতিহাস দূরে থেকেও তিনি ভুলতে দেননি পরিবারের কাউকে, যা আজও একইভাবে বয়ে চলেছে। রাজারামের বর্তমান বংশধর হলেন রাঘব ভট্টাচার্য, যিনি মিস্টার ভট্টাচার্য বলে শিক্ষিত এবং সম্ভ্রান্ত সমাজে আজ বিশেষ পরিচিত। লোকে বলে রক্ত কথা বলে, আর রাঘব জানেন একদিন নিজের বংশের সেই সুপ্রাচীন ঐতিহ্যতাকে ফিরিয়ে আনতেই হবে। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আগ্রহ ছিল রাঘবের, তার মধ্যে অন্যতম ইতিহাস। সেই ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করতে গিয়েই পৈতৃক বাড়ির ঠাকুর ঘরের পাশে থাকা এক বিশাল ঘর, যেখানে তারই পূর্বপুরুষ রাজারামের পুঁথিপত্র ব্যবহারের জিনিস ছিল, সেখান থেকেই একদিন উদ্ধার করেন একগুচ্ছ নথি, যেখান থেকে শুধু এই বংশপঞ্জিকা নয়, তার সাথে সাথে পেয়েছিলেন এমন এক জিনিসের খোঁজ যার কথা রাজারাম অন্তত নিজের মুখে কাউকে বলে যাননি। কর্মক্ষেত্রে ব্যবসায়ী হলেও সাহিত্য এবং শিল্পের মারাত্মক অনুরাগী ছিলেন রাঘব তথা মিস্টার ভট্টাচার্য। সেখান থেকেই তৈরি করেছেন নিজের এক বিশাল কালেকশন হাউস। তার সব যে সোজা পথে এসেছে তা নয়, তবে এখানে যা আছে সব তার, আর সেখান থেকেই মাথায় আসে একটু অদ্ভুত উদ্দেশ্য। আগের প্রজন্ম কি করেছে জানেন না রাঘব, তবে হিসেব মতো রঘুরামের আসল বংশধর তিনি, তার পরিবার। তাই পারিবারিক যা কিছু রয়েছে, অন্তত তার বেশিরভাগ জিনিসের ওপর অধিকার একমাত্র তার পরিবারের রয়েছে। রাজারাম গত হওয়ার পর তার জিনিসপত্র যত্ন করে পৈতৃক বাড়িতে রাখা থাকলেও ইতিহাস ঘাটেননি কেউ। তাই জানেন না কি অমূল্য রতন, কত বড় ঐতিহ্য রয়েছে তাদের, কারণ জানলে তার কাছে সে কথা এসে পৌঁছতই। নিজের চেষ্টায় তিনি খোঁজ পেয়েছেন সেই মূল্যবান জিনিসের, যা তার কাছে এলে শুধু তার কালেকশন নয়, বংশমর্যাদাতেও তিনি হয়ে উঠবেন আরও উচ্চবর্ণের। কিন্তু হাতের কাছে এসেও হারিয়ে ফেললেন রাঘব সেই অমূল্য রতন। রাজারামের লেখাতেও যদি সেই মহামূল্য রতনকে মূর্তিতে পরিণত করার পর একবার চোখে দেখবার বাসনাই ছিল শুধু, কিন্তু রাঘবের তাতে মন ভরবে না। তার পৈতৃক জিনিস তার কাছেই যত্ন করে রাখা থাকবে, আর যতদিন তা না হয় ততদিন শান্তিতে ঘুমোতে পারবেন না তিনি। বংশতালিকা দেখতে দেখতে কথাগুলো আবার মনে পড়ায় শক্ত হয়ে উঠেছিল রাঘবের চোয়াল। ওই মূর্তি, ওই অমূল্য চোখের অধিকারী ওই প্রাচীন মূর্তি তার চাই চাই, যে কোনো মূল্যে, যে কোনোভাবে। সন্ধেবেলা ফুরিয়ে রাত হতে চলল। 8টা পেরিয়ে গেছে, বেশ কিছুক্ষণ হলো। আবার ডাইনিংয়ে এসে বসেছিল সবাই, এমনকি সন্ধ্যারতি শেষ করে রাজু এসে বসেছিল। কি হচ্ছে, কতদূর এগুলো ব্যাপারটা, সেটা জানতে রাজুও উদ্গ্রীব হয়ে রয়েছে।
ভীষণ বুদ্ধি বা জ্ঞান না থাকলেও ও এটা বোঝে যে একটা বড় কিছু হতে চলেছে, আর সেখানে জড়িয়ে রয়েছে ওর আরাধ্য, ওর গোপাল ঠাকুর। জীবনের কিছু নির্দেশ। স্যাম এখনো ফেরেনি। শ্রী গুচ্ছের খাতাপত্র, বই, ল্যাপটপ সব নিয়ে সেই যে বসেছে তার ওঠার নাম নেই। পড়ছে আর কি সব যেন লিখেই যাচ্ছে কন্টিনিউ। রায়রা বেরিয়েছিল খানিকক্ষণের জন্য, কিন্তু এখানে একসাথে আসার পরেও এভাবে আলাদা আলাদা করে ঘুরতে ভালো লাগছিল না কারুরই। তাই খানিকক্ষণ এদিক ওদিক করেই ফিরেই আসছিল তিনজন। ওরা আসার খানিকক্ষণের মধ্যেই এসে পৌঁছেছিল শ্যাম। ওকে দেখা মাত্র শ্রী চোখ তুলে জিজ্ঞাসা করল, কিরে, খবর পেলি কিছু? কোনো লাইব্রেরি বা অন্য কিছু আছে যেখানে যাওয়া যাবে? কিচ্ছু নেই, কিচ্ছু পেলাম না খুঁজে। অবশ্য কিছু পেলাম না বলাটা ভুল হবে। দুটো লাইব্রেরি আছে, কিন্তু সেগুলো 100 বছর পুরনো হবে কিনা তাও সন্দেহ। একসময় এখানে ব্রাহ্মণ পণ্ডিতদের বাস ছিল, তাদের কারো কারো নিজস্ব টোল বা পাঠশালা ছিল। রাজুদাদের মতো কিছু ফ্যামিলিতে পুঁথিপত্রের সংগ্রহ থাকতো, তবে সেগুলো কিছুই প্রায় আর নেই। বেশিরভাগ নষ্ট হয়ে গেছে, নয়তো কোনো সরকারি সংস্থা নিয়ে নিয়েছে। এখানে কিছু নেই। সময়টা তো আর খুব কম নয়। 200 বছরে 200 অবস্থা হয়েছে জায়গাটার। সব জায়গায় পুরনো বাড়িও নেই, কোথাও হোটেল, কোথাও খাবার দোকান, কোথাও এমনি দোকান। তখন ফাঁকা থাকলেও এখন সব ঘিঞ্জি। কার বাড়ি যাবি বল? অনেক বাড়ির মালিকানা বদলে গেছে, বাড়ির ভোল বদলে গেছে। শহরটার গায়ে পুরনো গন্ধ থাকলেও বারাণসী থেকে বেনারস অনেকটাই বদলে গেছে। কিন্তু তোর কি বই লাগবে, কিসের জন্য লাগবে কিছুই তো বুঝতে পারছি না। ওগুলো জানলেও কিছু সাহায্য হয়তো হতো। হ্যাঁ দিদিমণি, ইউনিভার্সিটির স্যারদের সাথে আমার পরিচয় আছে ভালো। তুমিও তো ইতিহাস পড়াও, ওখানকার লাইব্রেরিও খুব বড়, অনেক বইপত্র পাবে। ওখানে একবার ঘুরে আসবে নাকি? না গো রাজুদা, ওখানে গেলে আমার হবে না। আচ্ছা একটা কথা বলো তো, এখানে কোথাও কোনো পদ্ম দিঘি ছিল বা পদ্ম নিয়ে বিখ্যাত কোনো জায়গা, বা এরকম যে কোনো কিছু যার সাথে পদ্ম ফুলের যোগাযোগ রয়েছে? দিদিমণি তেমন তো কিছু মনে নেই, আমার তো মনেও পড়ছে না তেমন কিছু আছে বলে। আচ্ছা রাজুদা, তোমাদের বাড়িতে কোনো পুজো পদ্ম দিয়ে করা হয়, বা কোনো ছবি, দরজা, জানলা, কোথাও একটা পদ্ম ফুলের নকশা, এরকম কিছু? না তো দিদিমণি, তেমন তো কিছু নেই। হ্যাঁ, আমাদের ঘরে অধিষ্ঠিত শিব মন্দিরে মাঝে মাঝে পদ্ম ফুল দিয়ে পুজো করা হয়, কিন্তু সেটা তেমন ওই নিয়ম কিছুই নেই আর কি। আর আমাদের ঘরে যে রাধা মাধবের মূর্তি পুজো হয় না, সেখানে তো পদ্ম নিয়ে তেমন কিছু নেই। তোমাদের ঘরটা কি ভাঙাভাঙি করা হয়েছিল কোনো দিন? খুব আগের কথা তো জানি না, তবে আমরা এখনো একান্নবর্তী পরিবারেই থাকি, তাই দরকার মতো মেরামত করা ছাড়া তেমন কিছুই ভাঙাভাঙি হয়নি। আচ্ছা তোমাদের বাড়িতে লাইব্রেরি বা বই রাখার কোনো ঘর আছে, যেখানে তোমার পারিবারিক পুরনো বইপত্র বা পুঁথি জাতীয় কোনো জিনিস ছিল? একটা ঘর আছে বটে, ওই কিছু বইপত্রও আছে, তবে পুরনো যেসব পুঁথি বা কাগজপত্র ছিল সেগুলো কিছু ইউনিভার্সিটিতে দিয়ে দেওয়া হয়েছে, কিছু শুনেছি নষ্টও হয়ে গেছে। এর বাইরে তো তেমন কিছুই মনে পড়ছে না। কারো ডায়েরি বা কাননবালা দেবীর মতো কোনো ডকুমেন্ট করা খাতা, এরকম কোনো দিন কিছু পেয়েছো? না তো দিদিমণি। আচ্ছা ঠিক আছে, আপাতত থাক। তবে দরকার হলে একবার তোমাদের বাড়ি যাব, অসুবিধা নেই তো? কি যে বলো, শুনেছি বাড়িটাও বড় মা বানিয়ে দিয়েছিলেন, তার মানেও তো একরকম বাড়িটা ওনারই হলো, তাই না? সেখানে আমি কি করে আর বারণ করি? যখন ইচ্ছা হয় বলবে, আমি নিয়ে যাব। ঠিক আছে রাজুদা। হঠাৎ রাজুকে ছেড়ে শ্যামের দিকে তাকিয়ে শ্রী বলল, এই আঙ্কেল কখন আসছেন রে? ওই তো সকালের মধ্যেই পৌঁছে যাবে। দ্যাটস গ্রেট। আমি একটু কাননবালা দেবীর খাতাপত্রগুলো নিয়ে আরেকবার বসি, দেখি নতুন কিছু খুঁজে পাই কিনা।
বেনারস তো বদলে গেছে। নতুন বেনারসে কি কাননবালা দেবীর শব্দগুচ্ছ উত্তর খুঁজে দিতে পারবে আমাকে? ভাবতে হবে, আমাকে আরও একটু ভাবতে হবে রে। তোরা কথা বল, আমি ঘরে যাই, খাবার সময় বাকি কথা হবে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই ল্যাপটপ বইপত্র নিয়ে নিজের ঘরের দিকে চলে গেছিল শ্রী। আর পেছন থেকে ওর যাওয়া দেখতে দেখতে রিক অবাক গলায় বলল, বাবা, শ্রী কি সত্যি শার্লক হোমস হয়ে গেল নাকি রে? নাকি ওর মাথাটাই পুরোপুরি গেছে? আঙুলের নখ কামড়াতে কামড়াতে রায় হতাশ গলায় বলে, আমার মনে হচ্ছে মাথাটাই একদম গেছে রে। স্যামের বাবা বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই সবাই ঘিরে ধরে বসেছিল ওনাকে। উনি নিজেও একটু চিন্তিত ছিলেন। এত বছরের পুরনো ব্যবসা, সেটার দায়িত্বের কথা জানতেন, কিন্তু এই বাড়িটির সাথে জড়িয়ে থাকা এমন কোনো ঘটনার কথা কোনোদিনও শোনেননি তিনি। হ্যাঁ, কাননবালা দেবীর উইল একটু অদ্ভুত, তবে শতকের পর শতক সবাই যেমন স্বাভাবিকভাবে ব্যাপারটাকে নিয়েছিল, উনিও সেভাবেই নিয়েছিলেন। দয়ালু মানুষ ছিলেন কাননবালা দেবী। হয়তো এতগুলো মানুষকে ঠাঁই হারা করতে চাননি বলেই এমন উইল করে গেছেন। সবার মতো শ্যামের বাবা অজয় চৌধুরীও এই কদিন আগে পর্যন্ত ওটাই ভাবতেন। তবে গত কয়েকদিন সব হিসেব ওলটপালট হয়ে গেছে। নিজেও আসতে চেয়েছিলেন উনি এখানে। শুধু শ্যাম নয়, বাকি ছেলেমেয়েগুলো ছোট থেকেই ওনার বাড়িতে যাতায়াত করেন। সবাই তার সন্তান তুল্য। তাদের ক্ষতির আশঙ্কা করেই একটু বিচলিতও ছিলেন। তাই যখন স্যাম বলল শ্রী ওনাকে একবার তাড়াতাড়ি করে আসতে বলেছে, প্রায় সব কাজ ছেড়েই উনি চলে এসেছেন এখানে। এখনও ল্যাপটপে কি যেন করছে মেয়েটা। ওনাকে বসতে বলে কি যেন দেখে যাচ্ছে স্ক্রিন জুড়ে। হঠাৎ ওনার দিকে তাকিয়ে শ্রী বলে উঠল, আঙ্কেল, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, খুব ভেবে চিন্তে উত্তর দেবেন। ধরে রাখুন আপনার কথার উপর নির্ভর করে জেগে উঠতে পারে এই বাড়ি কিংবা তার সাথে জড়িত থাকা কোনো মূল্যবান ইতিহাস, কিংবা আপনার কথার সাথেই সেটা চিরতরে হারিয়ে যেতে পারে। যতটা জানি অবশ্যই বলবো। যদি সত্যি তেমন কিছু থেকে থাকে, তবে তা আমাদের জন্যও তো কম গৌরবের বিষয় নয়। বল বল আমাকে, কি কি জানার আছে তোর? আগে একটা কথা বলুন, এই বাড়ি নিয়ে কোনো গল্প বা মিথ কখনো কোনোদিন কারো কাছে শুনেছেন কি? এই যেমন ছোটবেলায় দাদু ঠাকুরমারা যেমন গল্প করেন, বা কোনো নথি যেখানে এ বিষয়ে কিছু লেখা থাকতে পারে? না রে মা, সত্যি কথা বলতে বুদ্ধির জোরেই হোক বা পূর্বপুরুষদের আশীর্বাদের জন্যই হোক, স্বাধীনতার আগে বা পরে ব্যবসাটা চৌধুরী বংশ করে গেছে একেবারে রমরম করে। অন্য কিছু নিয়ে কেউ ভেবেছে বলে তো কখনো শুনিনি। এটা ওই ঘুরতে টুরতেই এখানে আসা হতো, টুকটাক মেরামত করা হতো প্রয়োজন মতো। শুনেছি কাননবালা দেবী নাকি যেমন দয়ালু ছিলেন, তেমনই ছিলেন রাধা মাধবের ভক্ত। হয়তো ওনার ঠাকুর যাতে এখানে চিরস্থায়ী রূপে সেবা পান, তাই অমন অদ্ভুত একটা উইল করে গিয়েছিলেন। এর বেশি তো আমি কিছু জানি না রে মা। আচ্ছা আঙ্কেল, এই বাড়ি বিক্রি বা ওনার সময় লোকজনদের বংশ পরম্পরায় রেখে দেওয়ার কথাটা না হয় বুঝলাম, আর কি কিছু অদ্ভুত নিয়ম বা আদেশ আছে ওনার উইলে? দেখ, সত্যি বলতে এই বাড়িটা থাকা বা না থাকার ওপর আমাদের ব্যবসা বা বিষয় সম্পত্তি কোনোদিনই নির্ভর করেনি। তবে শুনেছি কাননবালা দেবীর শ্বশুর মশাই, মানে আমাদের যে পূর্বপুরুষ ছিলেন, তিনি বলতেন এবং মানতেনও যে উনি নাকি স্বয়ং লক্ষ্মী। ওনাকে আনার পর আমাদের বংশ এত সমৃদ্ধি পেয়েছে, ওনার জন্যেই নাকি রাধা মাধবের কৃপা দৃষ্টি আমাদের ওপর রয়েছে। বলতে পারিস খানিকটা ওই বিশ্বাস বা ওই
দৃঢ় আস্থাকে আমরা সবটুকু মেনে না নিলেও তো আর অবহেলা করতে পারি না, তাই বাড়িটা রয়েই গেছে। তবে তেমন কোনো নিয়ম, একটা জিনিস আছে, সেটাকে নিয়ম বলা যায় কিনা জানি না। আমাদের বংশের প্রথম যে পুত্র সন্তান জন্মায় তার গলায় একটি বিশেষ ধরনের লকেট দেওয়া হার পরিয়ে দেওয়া হয়। তার ছেলে 30 বছর পেরোলে বা ছেলের বয়স 30 হবার আগে মৃত্যুর সময় উপস্থিত হলে তবেই একজন তার পরবর্তী উত্তরাধিকারীকে সেই হার দিয়ে যেতে পারে, অন্য কাউকে আর নয়। যেমন এই আগের বছরই আমার বড় ছেলে হিসেবে ওই হারটা পেয়েছে শ্যাম। ও তো আবার এসব জিনিস সবসময় পড়ে না, এখন আছে কিনা জানিও না ওর গলায়, থাকলে দেখতে পারিস। বলে ওই লকেট নাকি আমাদের বংশধরদের রক্ষা করে। এটাও বিশ্বাস বা কুসংস্কার, যা ইচ্ছা বলতে পারিস, তবে নিজের সন্তানের অমঙ্গল কেই বা চায় মা, তাই ওই নিয়মটাও চলে আসছে। আর কিছু? আর কিছু তো এখন মনে পড়ছে না রে মা, পড়লে না হয় বলবো আবার। আচ্ছা আঙ্কেল, যদি কখনো উইলটা দেখার প্রয়োজন পড়ে আমি কি একবার দেখতে পারি? আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তবে একটা দিন সময় দিস, ব্যাংকের লকারে রাখা থাকে তো। নিশ্চয়ই আঙ্কেল। আচ্ছা স্যাম। হ্যাঁ বল। হার মানে লকেটটা আছে তোর কাছে? হ্যাঁ আছে। বাবার কথা ছাড়তো, খালি উল্টো পাল্টা কথা। হারটা আমার কাছে সব সময়তেই থাকে। ওই পার্টি ফাটিতে গেলে বা বাইরে কোনো ট্যুরে গেলে খুলে রেখে যাই। তুই বল, ওই অত ভারী দামি সোনার হারটা নিয়ে যাওয়াটা কি সেফ, নাকি ডাকাতের হাত থেকে আমাকে মিসেস কানুনবালা দেবী স্বয়ং বাঁচাতে আসবেন? অনেক হয়েছে, ইয়ার কি পরে করবি, আপাতত লকেটটা একটু দেখাতো আমায়। স্যাম লকেট সমেত হারটা খুলে স্ত্রীর হাতে দেওয়ার পর ও বেশ খানিকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে কি যেন দেখল। তারপর ওর হাতে হারটা ফিরিয়ে দিয়ে ল্যাপটপে কি যেন একটা দেখে বলল, আঙ্কেল আপনি আর তোরা সবাই আমার সাথে একটু চল তো। আর রাজুদা, তুমিও চলে এসেছো, ভালো হয়েছে, এসো আমাদের সাথে। কিন্তু আমরা যাব কোথায়? বলবো, সব বলবো। তার আগে প্লিজ একটু চলুন আমার সাথে। যেটা ভাবছি সেটা ঠিক হলে চোখের সামনেই দেখতে পাবেন সব, তারপর না হয় ডিটেলসে এক্সপ্লেন করব। স্ত্রীর পেছন পেছন কানুনবালা দেবীর ঘরে এসে ঢুকেছিল সবাই, শৌখিন সব আসবাবপত্র। ভেতরে আরেকটা দরজা দিয়ে পৌঁছে যাওয়া যায় লাইব্রেরি রুমে, বলা যেতে পারে বেডরুম অ্যাটাচ লাইব্রেরি রুম। লাইব্রেরিটা যেন যত্ন করে তৈরি করা হয়েছিল, এবং এখানে যিনি থাকতেন তিনি যথেষ্ট শিক্ষিত ছিলেন, তা সহজ চোখেই বোঝা যায়। ঘরের প্রত্যেকটা কোণা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলো শ্রী। ওকে দেখে সৌম্য জিজ্ঞেস করলো, কি খুঁজছিস বলতো? না মানে বুঝলে আমরাও হেল্প করতে পারবো হয়তো তোকে। যে ধাঁধাটা বলেছিলাম তোদের মনে আছে? হ্যাঁ আমার আছে, বলি। বল। ব্রহ্মা যেথায় ঘুমায় চাদর মুড়ে, সেথায় রাখা সমাপ্তির চাবি। পাষাণ হয়ে রাজার রাজা জাগে, তার কাছেতে হাজার মানিক পাবি। 3 পা পরে পদ্ম দিঘি, তার নিচেতে ডুব দিয়ে যেই যাবি। খুলবে দুয়ার সঠিক মানুষ এলে, আমার রক্ত শেষ দরজার চাবি। কি ঠিক বলেছি তো? একদম ঠিক বলেছিস। এবার প্রথম লাইনটার মানে বল, বুঝতে পেরেছিস কিছু? অত ক্যালি আমার নেই মা, তুই বলে দে না। দেখ, বুঝতে পারলে তুই বল, এত ঝোলাচ্ছিস কেন? খুব টেনশন হচ্ছে। আচ্ছা বলছি। ব্রহ্মা কাকে বলে? মূলত কোনো জিনিসকে ব্রহ্মের রূপ বলা হয়। শব্দ। একদম ঠিক বলেছ। লেখা আছে ব্রহ্মা যেথা ঘুমায় চাদর মোড়ে। শব্দ যখন চাদরে মোড়া হয়ে থাকে, অর্থাৎ বই। আর বইপত্র কোথায় থাকে? লাইব্রেরি।
কারেক্ট সুইটহার্ট। অর্থাৎ ধাঁধার শুরু লাইব্রেরি থেকে, তারপরের লাইন হচ্ছে সেথায় থাকে সমাপ্তির চাবি। অর্থাৎ এখানেই বাইরের জগতের সাথে কাননবালা দেবীর তৈরি করা পৃথিবীর সম্পর্ক শেষ। এরপর আছে 3 পা গেলেই পদ্ম দিঘি পাবি, কিন্তু এখানে ঘরের ভিতর দিঘি, তাও আবার পদ্ম দিঘি কোথায়? সোমের কথা শুনে যেখানে দাঁড়িয়েছিল শ্রী সেখান থেকে সোজা মুখে এগিয়ে গেল। 3 দিকে দেওয়াল জুড়ে কাঠের আলমারি থাকলেও একদিকের দেওয়ালে তখনকার বেশ কিছু ছবি সুন্দর করে সাজানো রয়েছে, যার মধ্যিখানে রয়েছে একজন ধ্যানমগ্ন বুদ্ধদেবের ছবি, যিনি পদ্মের উপর বসে আছেন। সময়ের আদরে ছবির রং খানিক মলিন হলেও কাছে এসে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় বুদ্ধদেবের পেছনে রয়েছে এক পদ্মদিঘির ছবি। সাধারণ চোখে ভুল হলেও শ্রীর চোখকে তা ফাঁকি দিতে পারেনি। হঠাৎ শ্রী বলে উঠল, সৌম, স্যাম, রিক, এসে এই ছবিটাকে ধীরে ধীরে নামিয়ে সাইডে কোথাও রাখতো। শ্রীর কথা মতো পুরনো দেওয়ালের উপর থেকে ততোধিক পুরনো এবং বড় কাঠের ফ্রেমে বাঁধানো বুদ্ধদেবের ছবিটি ধীরে ধীরে নামিয়েছিল 3 জনে। দেওয়ালটা ফাঁকা হতেই শ্রী গিয়ে দাঁড়ালো তার সামনে। পরিষ্কার দেওয়াল, ছবিটি থাকার জন্য আবঝা ধুলোর একটি চৌকো ছাপ ছাড়া আর কিচ্ছু নেই। কিন্তু এটা কিভাবে হয়? তাহলে কি ভুল করছে কিছু শ্রী? আবার একবার খাতাটা খুলে কাননমালা দেবীর লেখাটা পড়ল। তারপর কি মনে হতে আরও এগিয়ে গেল দেওয়ালের কাছে। চোখ বন্ধ করে আলতো করে হাত বোলালো দেওয়াল জুড়ে। হঠাৎ এক জায়গায় এসে থমকে গেল ওর হাতের আঙুল। বছরের পর বছর একইভাবে দাঁড়িয়ে রয়েছে বাড়িটা। এত বছরের চুন, রং করাও হয়েছে বেশ কয়েকবার। সেই রঙের প্রলেপের তলায় ঢাকা পড়ে গেছিল এক সূক্ষ্ম নকশা, একটা পদ্ম ফুলের নকশা। হাত দিয়ে পদ্ম ফুলের নকশার ঠিক মাঝ বরাবর একটু চাপ দিল শ্রী। প্রথম 2-1 কিছু না হলেও বার কয়েকের চেষ্টায় হঠাৎ আলাদা হয়ে থাকা পাজেলের মতো একটা ক্যাচ করে শব্দ করে দুদিকে সরে গেল দেওয়াল। খোলার পর বোঝা গেছিল ওটা দেওয়ালের মতো দেখতে হলেও আসলে বেশ শক্ত লোহা দিয়ে তৈরি 2টো পাল্লা, যার গায়ে সিমেন্ট চুনসুরকি লাগিয়ে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে হাজার চেষ্টা করেও কেউ বুঝতে না পারে ঘরের মধ্যেই লুকিয়ে রয়েছে এমন এক রহস্যময় গোপন ঘর। হতবাক হয়ে তাকিয়েছিল সবাই। এরকম একটা কিছুর আশা দুঃস্বপ্নও যে কেউ করেনি সেটা প্রত্যেকের মুখ দেখেই বোঝা যাচ্ছিল। হঠাৎ শ্রী একটা বড় ইমার্জেন্সি লাইট নিয়ে এসে দাঁড়িয়েছিল দরজার মুখে। এখানে এখন কারেন্ট খুব একটা না গেলেও একসময় বেশ ভালোই যেত। তখনই কেনা হয়েছিল এমার্জেন্সি লাইটগুলো। তার মধ্যে একটা রাখা হয় কাননবালা দেবীর ঘরে। লোহার দরজা পেরিয়ে আর একটা ছোট্ট ঘর। এত বছরে কিছু ধুলো ঝুল জমা হয়েছে ঠিকই, কিন্তু এত বছর মানুষের হাত পড়েনি বলে 200 বছর আগের সময়কাল যেন এখনো থমকে দাঁড়িয়ে রয়েছে এখানে। বিশেষ কিছু নেই। একপাশে কয়েকটা জল চৌকি, একটা কুঁজোর মতো কিছু, কয়েকটা কুলুঙ্গি আর বেশ কয়েকটা বাতিদানি। হয়তো সন্ধ্যের পর এখানে আসতে হলে এটা ব্যবহার হতো। এখানে যে কোনো রকম ইলেকট্রিকের ব্যবস্থা করা হয়নি তা ঘরটা দেখেই বোঝা যাচ্ছিল। আবার ঘর জুড়ে ঘোরা শুরু করেছিল শ্রী। সবকিছু হাতড়ে দেখছিল ধৈর্য ধরে। সবাই ঘটনার প্রভাবে এমন অবাক হয়েছিল যে ওকে কেউ কিছু জিজ্ঞাসা করবে সে কথা মনেও আসেনি। হঠাৎ একটা কুলঙ্গির কাছে এসে কি যেন চেক করে স্যামকে ডাকলো শ্রী। স্যাম, তাড়াতাড়ি এদিকে আয় তো, লাইটটা নিয়ে, আর তোর লকেটটা দে আমাকে। শ্রীয়ের কথা মতো লকেটটা ওর হাতে দিয়ে লাইটটা তুলে ধরেছিল স্যাম কুলঙ্গির সামনে। শ্রী ওটার ভেতরে লকেটটা সমেত হাত ঢুকিয়ে একটু ঘোরাতেই হঠাৎ পাশ থেকে একটা খুট করে আওয়াজ এলো। রাজু এসে ভালো করে দেখতেই দেখলো ঠিক আগের মতোই আরেকটা দেওয়াল একটু সরে গেছে। সবাই মিলে একটু ঠেলাঠেলি করতেই বুঝলো এটাও লোহার, তবে আগের মতো দেওয়াল নয়, এটা একটা দরজা। তবে এটা একটু নিচের দিকে বোঝা যাচ্ছিল। একটা স্যাঁতস্যাঁতে মেটে গন্ধে
ভরে ছিল চারপাশটা। দরজা পেরোতেই একটা ছোট্ট ঘরের মতো জায়গা, সেটা বেঁকে গেছে বাম দিকে। সেখান দিয়ে একটু এগিয়েই সামনে পড়েছিল একটা বড় দরজা। না, আর আগের মতো লুকোনো নয়, বেশ সুন্দর কারুকার্য করা লোহার দরজা। এটাও ঠেলে ঢুকতে চেষ্টা করতেই বোঝা গেল দরজাটা চাবি দেওয়া আছে। বেশ কিছুক্ষণ দেখার পর শ্যামের লকেটটা আরও একটা জায়গায় ঢুকিয়ে একটু চাপ দিতেই খুলে গেল দরজাটা। তবে এরপর দরজা খুলে যেখানে এসে পৌঁছেছিল ওরা, সেটা দেখে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছিল শ্রী নিজেও। একটা মোটামুটি বেশ বড় মাপের হলঘর, কিন্তু অদ্ভুত ব্যাপার, এতক্ষণ ধরে যে ভ্যাপসার সাথে একটা গন্ধ পাওয়া যাচ্ছিল এ ঘরে তা নেই, বরং তার জায়গায় কেমন মৃদু ফুল, বেলপাতা, ধূপ ধুনার গন্ধ পাচ্ছিল সবাই। আর আরও আশ্চর্য জিনিস হলো, এমার্জেন্সি লাইটের আলোই নয়, বরং সিলিং থেকে আসা বিক্ষিপ্ত আলোতে আলোকিত হয়েছিল ঘরটা, যেন যত্ন করে সিলিংয়ের গায়ে কেউ আলো লাগিয়ে রেখেছে, যার থেকে আসা রশ্মি মৃদুভাবে ছড়িয়ে আছে সারা ঘরে। আর নকশা তৈরি করেছে ঘরের ঠিক মাঝখানে রাখা একটা সিংহাসনের ওপর। এতক্ষণে অজয়বাবু শ্রীকে জিজ্ঞাসা করলেন, এটা কি মা? এ কোথায় এলাম আমরা? যদি খুব ভুল না হই তাহলে আপনার বাড়ির ভেতরেই আছি আমরা, এবং ঠিক ঠাকুর ঘরের নিচে। এই এত আলো এই পাতাল ঘরে কি করে ঢুকছে রে? আগে তো কোথাও এরকম হয়নি। এখানে তো কোনো জানালাও নেই। স্বয়ং রাধা মাধব যেখানে আলো পাঠাচ্ছেন সেখানে জানালা দরজার কি দরকার হয়? সেটা তোকে পরে বোঝাচ্ছি। আগে আঙ্কেল আর রাজুদা আপনারা দুজনে আসুন। ওই যে তোমাদের সামনে রয়েছে কাননবালা দেবীর ধাঁধার উত্তর। 200 কিংবা তারও বেশি সময় ধরে যা রক্ষা করে যাচ্ছে, সামলে রেখেছে দুই পরিবারের সম্মান, ঐতিহ্য। কি এটা দিদিমণি? কে আছে সঠিকভাবে তা তো আমিও জানি না, তবে এটা দেখার অধিকার সবচেয়ে আগে তোমাদের। যাও, গিয়ে দেখো তোমরা। শ্রীর কথা শুনে একটু একটু করে এগিয়ে গেছিল রাজু আর অজয়বাবু। রাজু গিয়ে সোজা বসে পড়েছিল সিংহাসনের সামনে। বিশাল এক কারুকার্য খচিত ধাতু নির্মিত সিংহাসনের বুকে রাখা রয়েছে লাল কাপড়ে মোড়া একটা কিছু, পাশে একখানা বইয়ের মতো কিছু, আর নিচের দিকে রয়েছে একখানা ছোট দেরাজের মতো দরজা। রাজু আস্তে আস্তে গিয়ে বসেছিল সিংহাসনের সামনে। সবে রাধাকৃষ্ণ আর গোপালের পুজো সেরে এসেই চলে এসেছে ওদের সাথে। গায়ে তখনও পাতলা চাদরটা জড়ানো। প্রণাম করে সেটা দিয়েই চারদিকটা ভালো করে ঝেড়ে প্রথমে নামিয়ে আনে লাল পুডলির মতো জিনিসটি। দীর্ঘদিনের পুরনো কাপড়, হাত দিতেই প্রায় গুঁড়ো হয়ে পড়েছিল। ঝেড়ে মুছে জিনিসটি হাতে নিতেই বোঝা গেছিল শালগ্রাম শিলা সেটি। ভক্তিভরে সেটিকে আবার সিংহাসনে নামিয়ে পাশে রাখা পুডলির মধ্যে থেকে বেরুল তখনকার দিনের এক বহু প্রাচীন লেখনীর মহাভারত। সেটি পরিষ্কার করে রাখার আগে একবার চেয়ে নিল শ্রী। এরপর এলো নিচের সেই ছোট্ট সিন্দুক খোলার পালা। পাল্লা দুটি খুলে সেখান থেকে বেরিয়ে এলো একটি কালো কাঠের সুন্দর কারুকার্য করা বাক্স। এর ভেতরে যে কি থাকতে পারে কেউ জানে না, তবুও রাজু একইভাবে ভক্তিভরে সেটিকে প্রণাম করে আস্তে আস্তে তুলে দিল অজয়বাবুর হাতে। এ কি করছিস রাজু? এ তো আমার জিনিস নয়, এটা খোলার অধিকার শুধুমাত্র তোর। ওসব অধিকার বুঝি না জ্যাঠামশাই। বড় মা যখন এর দায়িত্ব নিয়েছিলেন তখন না হয় আপনি এটা খুলুন। অজয়বাবু আস্তে আস্তে বাস্কটার পাল্লা ধরে খুলতে ঝকমক করে উঠেছিল বাস্কের জিনিসগুলো। একটি সোনার বাঁশি, ছোট্ট মুকুট, হার, বালা, নুপুর। দেখলেই যে কেউ বলে দিতে পারে এসব ঠাকুর ঘরে থাকা ছোট্ট গোপালের ঠাকুরের নিজের জিনিস। আর সেসবের পাশে রাখা রয়েছে এক ছড়া মুক্তোর হার, যার মাঝে মাঝে আটকে রয়েছে নীলাভ সবুজ গোটা দশেক পান্না, যেগুলি দেখতে ঠিক ব্রজবিহারীর ময়ূর পালকের চোখের মতো। পণ্ডিত জি, আজকেই রওনা হব আমি।
আপনার উপকার এবং উপদেশ কোনোদিনও ভুলব না আমি। সাবধানে যাবেন, নিজের খেয়াল রাখবেন, আর মনে রাখবেন আমাদের মন আর শরীরই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আবার এদিকে কখনো এলে অবশ্যই আসবেন। কখনো আসা হবে কিনা সে তো উপরওয়ালাই জানেন, তবে আপনি যেমন আমার হৃদয়ে চিরকাল রয়ে যাবেন, তেমনি আপনার হৃদয়ে থাকা আপনার ঈশ্বরের পদস্থলে আমিও সারা জীবন রয়ে যাব, আপনার করা দোয়ার মাঝে। এই রইল তার জন্য আমার ছোট্ট একটা ভেট। আপনি বলেছিলেন তিনি নিলে আপনি আমাকে ফেরাবেন না। না, মনে আছে আমার। যতদিন আমার বংশের এক ফোঁটা রক্ত এই পৃথিবীতে থাকবে, ততদিন আমার রাধা মাধবের কাছে রয়ে যাবে আপনার এই উপহার। আসুন, আপনি নিজেই সাজিয়ে দিন তাকে। এক অষ্টধাতুর তৈরি রাধা মাধবের মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়েছিল আল মাসুদি। হাঁটুমুড়ে বসে পণ্ডিতজির মতো করেই প্রণাম করেছিলেন। তারপর যত্ন করে তাদের গলায় পরিয়ে দিয়েছিলেন পান্নাখচিত এক ছড়া মুক্তোর হার, আর নীলমাধবের পায়ের তলায় রেখেছিলেন নীল রঙের সবচেটে দুটো পান্না, বিরল প্রজাতির নীলাভ পান্না। হ্যাঁ রে শ্রী, পুরো ব্যাপারটা তুই বুঝলি কি করে? আমাদের তো পুরো মাথার উপর দিয়ে গেল। নিচ থেকে উঠে এসে সবাই বসেছিল ডাইনিংয়ে। এক প্রস্ত চা দিয়ে গেছে কাজের লোক। বিষয়টা বুঝতে গেলে একটু পিছিয়ে যেতে হবে, কয়েকশো নয়, কয়েক হাজার বছর। আমরা ভাবি মোটামুটি মুঘল বা তাদের আসার বেশ কিছু বছর আগে আমাদের দেশে মুসলিমরা আসেন, কিন্তু কথাটা পুরোপুরি ঠিক নয়। এই ঘটনাটা ঘটার পর আমার এক স্যারের সাথে কিছু জিনিস আলোচনা করি। তিনি জানান মধ্যপ্রাচ্যের বণিকদের মাধ্যমে ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মালায়ালাম ভাষাভাষী অঞ্চল কেরলে ইসলাম ধর্মী মানুষদের আগমন ঘটে। ভারতীয় উপকূলের পশ্চিম এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে প্রাচীনকালে সম্পর্ক রয়েছিল, এমনকি ইসলাম পূর্ব সময়েও ছিল। উত্তর কেরলের মুসলমান বা মালায়ালি মুসলমানদের সাধারণত মাপ্পিলাস বলা হতো। মাপ্পিলাসগুলি কেরালার মুসলিম জনসংখ্যা গঠনকারী অনেক সম্প্রদায়ের মধ্যে একটি। কিছু পণ্ডিতের মতে মাপ্পিলারা দক্ষিণ এশিয়ার প্রাচীনতম বসতি স্থাপনকারী মুসলিম সম্প্রদায়। এনাদের একাংশের জীবিকাই ছিল বাণিজ্য। তারা এই বারাণসী হয়ে এলাহাবাদে, দিল্লি, আগ্রা এবং ওই পথ ধরেই বিদেশে যেতেন বাণিজ্য করতে। তেমনি এক বণিক একবার এখানে আসেন এবং অসুস্থ হয়ে পড়েন। তাকে আশ্রয় দেন রাজুদার কোনো পূর্বপুরুষ। কাননবালা দেবীর লেখাতে বেশ কিছু জিনিস স্পষ্টভাবে বলা নেই। যেটুকু জানতে পেরেছি তার সাথে খানিকটা কল্পনাও মিশিয়েছি বলতে পারো, কারণ সেটা ছাড়া আজ কিছু খুঁজে পেতাম না এবং এখানে বসেও কিছু বলা সম্ভব হতো না। যাই হোক, তিনি সুস্থ হয়ে ওঠার পর কোনোভাবে রাজুদার পারিবারিক আরাধ্য গৃহদেবতাকে ওই মালাখানি এবং দুটি নীলাভ পান্না অর্পণ করেন। সময়ের সাথে সাথে সেগুলো এসে পড়ে দয়ারামের হাতে। খুব সচ্ছলতা তাদের কখনোই থাকেনি, তবে সাধারণ জীবন কেটে যেত। এমন সময় এখানে একদিন আসেন কাননবালা দেবী। তাকে মেয়ের মতো, মায়ের মতো স্নেহ করতেন দয়ারাম। ওদিকে তখন ভারতবর্ষ এক প্রকার জ্বলছে। ইংরেজ ঢুকে পড়েছে ভারতের বুকে। তার মধ্যেও কখনো এ হানা দিচ্ছে, ও ডাকাতি করছে। এই সময় আর এই মহামূল্যবান সামগ্রী নিজের কাছে রাখতে ভরসা পেলেন না দয়ারাম। সব খুলে বললেন কাননবালা দেবীকে। তিনি তখন বুদ্ধি বের করলেন। রাধা কৃষ্ণের ভক্ত ছিলেন দুজনেই। তখন এক পরিচিত কারিগরকে দিয়ে তৈরি করালেন গোপালের মূর্তি, যার চোখের জায়গায় বসানো হলো মহামূল্যবান পান্না। এই হারের কথা তিনি উল্লেখ করেননি কোথাও।
কারণ যার জিনিস তার কাছেই গচ্ছিত রাখলেন তার হার। মানে? শালগ্রাম শিলা কৃষ্ণেরই আরেক রূপ। কাননবালা দেবী যখন এখানে এসেছিলেন তখন তার কাছে কোনো গোপাল মূর্তি বা রাধা কৃষ্ণের মূর্তি ছিল না। তার কোলে করে এই শালগ্রাম শিলাই রাঢ় বাংলা থেকে এখানে এসেছিল। যখন বাড়ি মেরামতের নাম করে ভেতরের এই গুপ্ত ঘর তৈরি করা হয় তখনই হয়তো তৈরি করা হয়েছিল ওই ঠাকুর ঘরের রাধাকৃষ্ণের মূর্তি, কিংবা সেটা এখানে এসে তৈরি করালেও মূর্তিটা যাতে কেউ সরাতে না পারে তাই বেদির সাথে পাকাপাকিভাবে জুড়ে দেওয়া হয়। কারণ উনি জানতেন সব কিছু নিয়ে কাটাছেড়া করা হলেও ধর্ম বা ঠাকুর দেবতা নিয়ে কিছু করা অন্তত ভারতের মানুষ পছন্দ করেন না। যদিও ওই রাধাকৃষ্ণের মূর্তি স্থায়ীভাবে বসানোর পেছনে আরেকটা কারণও ছিল। আর কোন কারণ? কি ছিল রে? আচ্ছা, সবার একবারও মনে হয়নি ওনার ঘর থেকে গুপ্ত দরজা দিয়ে যাওয়ার সময় আমরা সবাই ভ্যাপসা স্যাঁতস্যাঁতে একটা গন্ধ পেয়েছি, কিন্তু যে ঘরে শালগ্রাম শিলা ছিল সেখানে তেমন কিছু থাকেনি, বরং তার জায়গায় ছিল ফুল, ধূপ এসবের গন্ধ। একদম ঠিক বলেছিস। তখন তোকে জিজ্ঞাসা করব ভেবেও টেনশনে ভুলে গেছি। ওটা কি করে সম্ভব হয় রে? অবশ্যই সম্ভব হয়। যতটা আমার মনে হয়েছে রাধাকৃষ্ণের মূর্তি সম্পূর্ণ নিটোল নয়। কান, নাক, চোখ, কৃষ্ণের হাতের বাঁশি, মাথার ওপর যে অংশ চুলে ঢাকা থাকে, এরকম অনেক অংশতেই খুঁজে দেখলে ছিদ্র পাওয়া যাবে। তার জন্যই রাধাকৃষ্ণের মূর্তি এক জায়গায় রাখার ব্যবস্থা করা হয়েছিল, যাতে ওই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে বাতাস চলাচল করতে পারে আর নিচের ঘর সম্পূর্ণরূপে স্যাঁতস্যাঁতে হয়ে সমস্ত জিনিস নষ্ট না করে। আর যেখানে শালগ্রাম শিলা এত গুরুত্বপূর্ণ একটা অংশ, তিনি যেভাবেই হোক একটু পুজো পাবেন, একটু আলো বাতাস পাবেন, এটাও কাননবালা দেবী ভেবে থাকতে পারেন। কারণ বহু মানুষের কাছে রাধাকৃষ্ণ, গোপাল এরা কিন্তু শুধু ভগবান নন, মানুষের জীবনের অংশ। তাকে কি করে কষ্টে রাখতে পারতেন কাননবালা দেবী বছরের পর বছর? কিন্তু তুই একটা কথা বল, রাস্তাটা যে ওখানেই আছে তুই বুঝলি কি করে? পুরোটা যে শিওর ছিলাম এমন নয়, একটা চান্স নিয়েছিলাম। স্যাম এসে যখন বলল কাছাকাছি লাইব্রেরি বা ওই জাতীয় কিছু নেই, তখন মনে হলো কাননবালা দেবী এত দূরে কোথাও রাখবেন না, বরং এমন জায়গায় তার প্রাণপ্রিয় জিনিসগুলি রাখবেন যেটা তার আয়ত্তের মধ্যে। প্রথমে আমার মনে হয়েছিল রাজুদার বাড়ি হতে পারে সেই জায়গা। পরে ওনার লিখে যাওয়া কিছু কথা আর ওনার ঘরে থাকা কয়েকটা জিনিস অন্য পথে ভাবতে বাধ্য করেছিল। পদ্মের উপর বসে থাকা বুদ্ধদেবের ছবি আগের দিনে দেখেছিলাম। ওনার লাইব্রেরি রুমের মাঝে থাকা ছোট টেবিলটাও একটা বুকশেলফ, আর সেখান থেকে ঠিক 3 পা দূরেই ছিল ছবিটা। তবে প্রথমে ওটা নিয়ে ভাবিনি। আঙ্কেলের মুখে ওই লকেট পরার নিয়মটা শুনে কেন জানি না মনে হয়েছিল উনি যাই রেখে গেছেন এখানে রেখেছেন। তোদের শেষ লাইনটা মনে আছে? খুলবে চাবি সঠিক মানুষ এলে, আমার রক্ত শেষ দরজার চাবি। মাই গড, আমার রক্ত মানে ওনার বংশধর, আর চাবি ওই লকেট। একদম ঠিক ধরেছিস। আঙ্কেল কথাগুলো বলার পর যেন জিনিসগুলো মিলে গিয়েছিল পরপর। পদ্ম দিঘির পিছনে দরজা, আর তার নিচে ঘর, আর যেখানে ঘুমন রাজার রাজা নারায়ণ। কৃষ্ণ যা বলবি। শালগ্রাম শিলা, আর তার সাথেই থাকবে হাজার মানিক, মানে ওই হারটা। কারেক্ট। কি বলে যে মা তোকে ধন্যবাদ দেব? ধন্যবাদ দিতে হবে না, তবে যার জন্য কাননবালা দেবী এত কিছু করেছেন
তার ঈশ্বর আর ঈশ্বরের জিনিসগুলো এবারে সামনে রাখুন, কারণ নজর তো এখানে পড়ছেই কারোর, কোনো বড় মাথার। ওটা নিয়ে চিন্তা করিস না। বাবা আর রাজুদার নামে একটা জয়েন্ট অ্যাকাউন্ট করে এখানে লকার নিয়ে নেব ব্যাংকে, সেখানেই সব থাকবে। যতই হোক, এই ঘটনাটা যতটা আমাদের ফ্যামিলির সাথে জড়িয়ে, ততটাই রাজুদার ফ্যামিলির সাথে জড়িয়ে রয়েছে। বেশি রয়েছে, তবু কম নয়। তবে জ্যাঠামশাই কি এখানকার সব পাট তুলে নেবেন এবার? পুজো আর হবে না। এর চেয়ে তো এসব মণিমাণিক্য হারিয়ে যাওয়াই ভালো ছিল। পুজো বন্ধ হবে না রাজু, তোর জন্মাষ্টমী রাধাষ্টমীতে ধুমধাম করে পুজো হবে। আমরা সবাই এবার থেকে আসবো, পাহারার ব্যবস্থা করব তখন। শুধু বাকি সময় গয়নাগাটি লকারে থাকবে, আর পুজো সে তুই যেমন করছিস তেমনই করে যাবি। এতদিন যখন বন্ধ হয়নি, চৌধুরী বাড়ির একটি লোকও বেঁচে থাকতে সে আর বন্ধ হবে না, তুই চিন্তা করিস না। চোখ মুছে অজয়ের পায়ের ধুলো নিল রাজু, তারপর বসেছিল চুপ করে। অজয়বাবু আবার বললেন, কি বলেছে তোকে ধন্যবাদ জানাবো? আমি সত্যি জানি না রে মা। তোরা সব না এলে শুধু গোপাল মূর্তি নয়, এত বড় একটা সত্যিও হারিয়ে যেত। আমরা কিচ্ছু জানতে পর্যন্ত পারতাম না। বল বল তোরা সবাই কি নিবি বল আমাকে। রাধা মাধব নিজে বাড়িতে থেকে বুঝিয়ে দিয়েছেন তিনি আছেন এখানে, তাকে সরাবার আমরা কে? তোরা বল তোরা কে কে নিবি? বাকিদের লিস্ট ওরা নেবে, কিন্তু আপনার সমস্যা না থাকলে আমি ওই বইটি নিতে চাই। অত পুরনো মহাভারত এবার সংস্কার না করলে একদম নষ্ট হয়ে যাবে। আমি কথা দিচ্ছি আপনাকে, এই জিনিসের কোনো অমর্যাদা হবে না। সেসব আমি জানি না, নিস ওইটাই নিস তুই। ওটির যোগ্য সম্মান একমাত্র তুই রাখতে পারবি। কিন্তু সারাটা দিন এসব করে তো পেটে ছুঁচো দৌড়াচ্ছে। চল এবার খেতে যাই, চল চল। হ্যাঁ, এই কথাটা একদম ঠিক কথা বলেছেন আঙ্কেল। চলুন চলুন চলুন। অজয়বাবুর সাথে হৈ হৈ করে উঠল বাকি সবাই। এমন ঐতিহাসিক একখানা জিনিস চোখের সামনে দেখে সকলের মনেই তখন এক অদ্ভুত আলোয় ভরে উঠেছে। এ যেন শুধু চৌধুরী বাড়ির নয়, শতাব্দী প্রাচীন দুই মানব মানবীর অদম্য ভক্তি আর বিশ্বাসের জয়ের দিন। বংশতালিকাটা বন্ধ করে আবার নির্দিষ্ট জায়গায় রেখে চুপ করে চোখ বন্ধ করে বসলেন মিস্টার ভট্টাচার্য। খানিকক্ষণ পর ধীরে ধীরে চোখ খুলে বাতাসে মিশিয়ে ফিসফিস করে বলে উঠলেন, এবারের মতো হয়তো হেরে গেলাম প্রফেসর ম্যাডাম, তবে নিশ্চিন্তে থাকুন, দেখা আমাদের হবেই, নিশ্চয়ই হবে। শুনছিলেন আমাদের আজকের গল্প সংকেত রহস্য। গল্পকার শুভ্রা রায়, গল্প পাঠে রূপঙ্কর, পণ্ডিতজি পার্থ, মসুদি বিশ্ব, ভট্টাচার্য এবং সৌম্য অমিতাভ, পূজারী সুরুচিত কর, কাননবালা দেবী মৌমিতা, শ্রী অঙ্কিতা, স্যাম সুরজ এবং নন্দ আমি সায়ন, রাই দেবস্মিতা, রিক অঙ্কন, রাজুদা বুবাই, অজয়বাবু বাল্মীকি। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য প্রচ্ছদ মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখিকা শ্রীমতী শুভ্রা রায়কে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। টিম ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকুন।